আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দিনাজপুর বোর্ড 23 সালে আসা এসএসসি পরীক্ষার উচ্চতর গণিত প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নটি সমাধান করব। তো আমরা শুরু করছি। 1 নম্বর প্রশ্নটিতে আমাদের বলা হয়েছে e টু দি পাওয়ার এটা xy e টু দি পাওয়ার xy প্লাস 3 ইকুয়ালস টু 2 হলে dy dx এর মান কত? তাহলে আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে উভয় পক্ষে ln নেব। তাহলে ln e টু দি পাওয়ার xy প্লাস 3 ইকুয়ালস টু হবে ln 2। আমরা কিন্তু জানি যে ln এর মান হচ্ছে 1, তাহলে এই জায়গায় থাকবে হচ্ছে xy প্লাস 3 ইকুয়ালস টু ln 2। এবার এই জায়গায় দুইটা চলক আছে, তাহলে u ইন্টু v এর সূত্র অ্যাপ্লাই করব। তাহলে x কে রাখবো, y কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে dy dx হবে, প্লাস y কে রাখবো, x কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 1 হবে, আর 3 কে করলে হবে 0। যেহেতু 3 একটা ধ্রুবক, এই পাশেও হবে 0। তাহলে আমরা যদি এখন dy বাই dx এর মান বের করি, y ওই পাশে গেলে মাইনাস হবে এবং x এই পাশে গুণাকারে আছে, এই পাশে আসলে হবে ভাগ। অর্থাৎ 1 নম্বরটার উত্তর হবে মাইনাস y বাই এক্স। ক নম্বরেই কিন্তু মাইনাস y বাই এক্স লেখা ছিল। তো এবার আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করব। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশনের। তো আমাদের x dx ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এটার ইন্টিগ্রেশন করতে বলেছে। তো আমরা শুরুতে রুটের ভেতরে যেটা আছে সেটাকে জেড ধরে নেব। তাহলে রুটের ভেতরে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, জেড স্কোয়ার ধরে নেব। 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড স্কোয়ার। তাহলে 1কে আমরা এবার উভয় পক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব। 1 রে করলে হবে 0, এক্স স্কোয়ারে করলে হবে 2x, পাওয়ার নিচে নামবে, x এর পাওয়ার 1 কমবে, আর জেড স্কোয়ারে করলে 2z, কিন্তু x এর জায়গায় জেড আছে, জেডকে আবার ডিফারেন্সিয়েশন করলে dz বাই dx। এবার আমরা যদি আর গুণন করি তাহলে লিখতে পাবো মাইনাস 2x dx ইকুয়ালস টু 2z dz। এই টু কাটা যাবে, তাহলে আমরা লিখতে পারি মাইনাস এক্স dx ইকুয়ালস টু জেড dz। এবার আমরা রিপ্লেস করব, যেমন x dx এর বদলে কিন্তু আমরা লিখতে পারি এই মাইনাসটা এই পাশে দিয়ে মাইনাস জেড dz, আর 1 মাইনাস এক্স স্কোয়ারের বদলে কিন্তু আমরা জেড স্কোয়ার লিখতে পারি। তাহলে জেড স্কোয়ার আর রুট ওভার সরে যাবে, তাহলে এই জায়গায় থাকবে হচ্ছে জেড আর উপরে মাইনাস জেড ডিজেড, জেড জেড কাটা, তাহলে আসবে মাইনাস 1। আমরা কিন্তু জানি মাইনাস 1কে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে পাবো মাইনাস জেড প্লাস সি। কিন্তু জেড তো আমাদের ধরা জিনিস ছিল, এটা অঙ্কে ছিল না। জেডের বদলে আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। প্লাস সি লেখার দরকার নেই, কারণ আমাদের এমসিকিউ এর মধ্যে এফ অফ এক্স এর মান বের করতে বলেছে, সি এর মান না, সি তো দেওয়াই আছে। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি মাইনাস 1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ঘ নাম্বারটা। তো এবার আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো 3 নম্বর প্রশ্নটিও কিন্তু ইন্টিগ্রেশন থেকেই করা, 4 নম্বর প্রশ্নটিও ইন্টিগ্রেশন থেকে করা। তো আমরা 3 নম্বর প্রশ্নটির সমাধান এখনই দেখব। তো 3 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে 1 প্লাস টেন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস টেন এক্স তার হোল স্কোয়ার, এটার ডিএক্স কত, মানে ইন্টিগ্রেশন কত। তাহলে 1 প্লাস টেন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস টেন এক্স হোল স্কোয়ার। তো আমরা কিন্তু 1 প্লাস টেন স্কোয়ার এক্স এর বদলে সেক স্কোয়ার এক্স লিখতে পারি। তাহলে সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস টেন এক্স হোল স্কোয়ার ডিএক্স, এটা ডিফারেন্সিয়েশন করব এখন। তো আমরা নিচে যেটা আছে হরে, অর্থাৎ 1 মাইনাস টেন এক্স, এইটাকে শুরুতে জেড ধরে নিই। 1কে ডিফারেন্সিয়েশন করলে 0, আর টেন এক্সকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে সেক স্কোয়ার এক্স, আর জেডকে করলে হবে ডিজেড বাই ডিএক্স। তাহলে আমরা এবার যদি আর গুণন করি তাহলে আমরা লিখতে পাবো সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স এর বদলে আমরা লিখতে পারি মাইনাস ডিজেড
আর নিচে 1 মাইনাস ট্যান এক্স হোল স্কোয়ার, এটার বদলে লেখা যায় জেড, 1 মাইনাস ট্যান এক্স এর বদলে জেড, তার উপর স্কোয়ার। আচ্ছা, তো এবার আমরা যদি জেড স্কোয়ারকে ইন্টিগ্রেশন করি, জেড স্কোয়ারকে কিন্তু এই যেভাবে লেখা যায়। আচ্ছা, মাইনাসটারে আমরা আগে বাইরে বের করি। জেড স্কোয়ারকে কিন্তু লেখা যায় জেড, তারপর -2 ডিজেড। এবার কিন্তু আমরা এক্স টু দি পাওয়ার এন এর একটা সূত্র জানতাম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ছিল এক্স এর পাওয়ার 1 বাড়বে এবং ওই যত পাওয়ার বাড়লো ওইটা দ্বারা ভাগ হবে প্লাস সি। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি মাইনাস এক্স এর পাওয়ার যদি এক্স এর জায়গায় জেড আছে, জেড এর পাওয়ার 1 বাড়াবো এবং এটা দ্বারা ভাগ করব প্লাস সি। তাহলে মাইনাস জেড এর পাওয়ার কত হবে -1 এবং নিচে একটা -1 থাকবে। তাহলে জেড এর পাওয়ার -1 এবং নিচে -1, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে। এবং এখন যদি আমরা জেড ইনভার্স করি তাহলে আসবে 1/z প্লাস সি। তাহলে 1/z, জেড এর মান ছিল 1 মাইনাস ট্যান এক্স, আমরা ধরে নিয়েছিলাম প্লাস 6। তাহলে এটার উত্তর হবে 1/1 মাইনাস ট্যান এক্স প্লাস সি। 4 নম্বর প্রশ্নটিতেও আমাদের ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। তাহলে 4 নম্বরটা আমরা যদি সলভ করি, এখানে 0 থেকে 2 লিমিট দেওয়া আছে এবং উপরে দেওয়া আছে dx, নিচে 4x মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা যারা ইন্টিগ্রেশন করেছি তারা জানি যে নিচে যদি আকৃতির থাকে তাহলে তাকে দুইটা রাশির যোগফল, বর্গের যোগফল বা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা লাগে। তাহলে আমরা মাইনাসটা কমন নিলাম, তাহলে এখানে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 4x। আমরা এটাকে দুইটা রাশির বর্গের যোগফল বা বিয়োগফল এই আকৃতিতে প্রকাশ করব। তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ হচ্ছে এক্স এবং বি হচ্ছে 2, তাহলে 2 এর স্কোয়ার লিখে দেব, কিন্তু 2 এর স্কোয়ার তো ছিল না, এই কারণে আমরা 2 এর স্কোয়ার মাইনাসও করে দিলাম, অর্থাৎ ব্যালেন্স করলাম। এবার আমরা নিচে এক্স এই এতটুকু অংশকে লিখতে পারি এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, এই মাইনাস আর এই মাইনাসে মিলে হবে প্লাস, আর 2 এর স্কোয়ার মানে হচ্ছে 2 এর স্কোয়ারই, আমরা 4ও লিখতে পারি চাইলে, আমরা লিখছি না। এবার আমরা একটা সূত্রের সাহায্য নিব। তো তার আগে আমরা এটাকে একটু ঠিক করে লিখি। এটাকে এইভাবে লেখা যায়, প্লাসেরটা আমরা আগে লিখলাম আর মাইনাসেরটারে শুধুমাত্র পরে লিখেছি। এবার আমরা যেই সূত্রটার সাহায্য নিব সেটা হচ্ছে dx রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটার সূত্র ছিল হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স বাই এ, এক্সের জায়গায় আছে এক্স মাইনাস 2 এবং এর জায়গায় আছে 2। আমাদের যেহেতু লিমিট দেওয়া আছে এই কারণে আমরা সিটা লিখব না, আমাদের লিমিট হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত। এবার আমরা যদি আপার লিমিট বসাই তাহলে এরকম হবে সাইন ইনভার্স এক্সের জায়গায় 2 বসাবো, শুধু মাইনাস দেব, লোয়ার লিমিট বসাবো, তাহলে সাইন ইনভার্স 0 মাইনাস 2 ডিভাইডেড বাই 2। তাহলে সাইন ইনভার্স 2 মাইনাস 2 মানে 0, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0 মাইনাস মাইনাস 2 ডিভাইডেড বাই 2 অর্থাৎ -1। আমরা জানি কিন্তু সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে -1 এর মান হচ্ছে -90 ডিগ্রির মান, তাহলে মাইনাসে মাইনাস হবে প্লাস, অর্থাৎ এটার উত্তর হবে π/2। তো 5 নম্বর প্রশ্নটিতে আমাদের একটা চিত্র দেওয়া আছে এবং এই চিত্রের যে ছায়া ঘেরা অংশ আছে, অর্থাৎ এই যে এতটুকু অংশ, এটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তো এটাও ইন্টিগ্রেশনের মাধ্যমে করব। তাহলে এটার এরিয়া হবে, আমাদের লিমিট কিন্তু দেওয়া আছে, যেমন 0 থেকে 4 পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করব এবং ফাংশনগুলোকে আমাদের y ইকুয়ালস টু এফ অফ এক্স এই আকৃতিতে নিয়ে যেতে হবে। যেমন আমাদের দেওয়া আছে y স্কোয়ার ইকুয়াল টু 4x, তাহলে y ইকুয়ালস টু আমরা লিখতে পারি, আমরা যদি রুট করি 4কে তাহলে আসবে 2 আর x কে করলে হবে রুট ওভার এক্স। আরেকটা দেওয়া আছে y ইকুয়ালস টু এক্স, এটা তো y ইকুয়াল টু এফ অফ এক্স আকৃতিতে আছেই, আমাদের আর নেওয়ার দরকার নেই কষ্ট করে।
তো আমরা 2√x থেকে বাদ দিব, কাকে বাদ দিব, x কে বাদ দিব। আমরা x থেকে 2√x ও বাদ দিতে পারতাম, কোনো সমস্যা নাই, কিন্তু নেগেটিভ আসতো। নেগেটিভ আসলেও সমস্যা নেই, কারণ ওইটাকে আমরা পজিটিভ বানাইলেই আমাদের উত্তর এসে পড়বে, কারণ ক্ষেত্রফল কোনোদিন নেগেটিভ হয় না। তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেট করব। তাহলে 2 ধ্রুবক, এটা বাইরে আসলো, আর x এর পাওয়ার আছে হাফ, √x মানে x এর পাওয়ার হাফ। তাহলে x এর পাওয়ার হাফ, তার সাথে যোগ হবে 1। আমরা কিন্তু পড়েছিলাম x⁴n এর ইন্টিগ্রেশন একটু আগেই, তাই এই জায়গায় আর আমি বিস্তারিত লিখলাম না। আর x কে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে হবে x², x এর পাওয়ার 1 বাড়বে এবং x এর পাওয়ার যে বাড়াটা ওইটা দিয়েই ভাগ হবে, আর এই জায়গায় হবে 0 থেকে 4 পর্যন্ত লিমিট। এবার আমরা যদি লিমিট বসাই দিই, আমরা আপার লিমিট বসাবো, লোয়ার লিমিট বসানোর দরকার নেই, কারণ সবগুলাই 0 হবে। লোয়ার লিমিট বসালে, আপার লিমিট বসালেই হবে। তাহলে 2 ইন্টু হাফ এবং 1 যদি যোগ করি তাহলে আসবে 3/2। 3/2 কে আমরা যদি উল্টিয়ে দিই তাহলে আসবে 2/3, আর 4 এর পাওয়ারও হবে 3/2। আমরা কিন্তু 4 বসাচ্ছি x এর জায়গায়, তারপরে মাইনাস x এর জায়গায় আমরা যদি 4 বসাই তাহলে 4² / 2, আর 0 বসালে 0ই হবে, এই কারণে আমরা 0 আলাদা করে বসালাম না। তাহলে এবার আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এটার উত্তর আসবে 8/3 বর্গ একক। তো এই ধরনের প্রশ্ন সমাধান করার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস জানা দরকার হবে। একটা হচ্ছে বিন্দুগুলা কোন জায়গা থেকে আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান, তারপরে হচ্ছে চিত্র যদি দেওয়া থাকে তাহলে ভালো, নইলে আমাদের আঁকিয়ে নিতে হবে, তারপরে আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে আমাদের হয়ে যাবে। তো এবার আমরা 6 নম্বর প্রশ্নটি সমাধান করব। 6 নম্বর প্রশ্ন ম্যাট্রিক্স থেকে করা। তো বলা আছে যে একটা ম্যাট্রিক্স এ, ওই এ ম্যাট্রিক্সের অর্ডার দেওয়া আছে 4/5, এবং আরেকটা ম্যাট্রিক্স বি, বি ম্যাট্রিক্সের অর্ডার দেওয়া আছে 5/4। তাহলে আমরা লিখছি যে আর এটার উত্তর হবে গ নম্বরটা, এ ম্যাট্রিক্সের অর্ডার হবে, মানে দেওয়া আছে হচ্ছে 4/5, আর বি ম্যাট্রিক্সের অর্ডার দেওয়া আছে হচ্ছে 5/4। তো আমাদের বের করতে বলেছে বি ম্যাট্রিক্স ইন্টু যে এ ম্যাট্রিক্স এর মাত্রা কত। তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে 5/4, আর এ ম্যাট্রিক্সের দেওয়া আছে 4/5। আমরা কিন্তু জানি যে দুইটা ম্যাট্রিক্স গুণ করার শর্ত হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান হবে, এবং এই দুইটা বাদ দিয়ে বাকি যে দুইটা থাকবে ওটাই কিন্তু হবে নতুন ম্যাট্রিক্সের অর্ডার। অর্থাৎ আমরা যদি বি এ বের করতাম তাহলে বি এর অর্ডার হতো 5/5, তাহলে আমাদের বি এর মাত্রা হবে 5/5। তো এবার আমরা 7 নম্বর প্রশ্নটি সমাধান করব। 7 নম্বর প্রশ্নটিতে আমাদের a+3i এর মান বের করতে বলা হয়েছে। এই ম্যাট্রিক্সটা তো দেওয়াই আছে। এই ম্যাট্রিক্সটি হচ্ছে 1 2 3 4 -1 2 0 1 -5, এবং i অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে মুখ্য কর্ণ বরাবর 1 হবে এবং বাকি সবগুলা ভুক্তি হবে 0। তো এবার আমরা সিম্পলি যোগ করব। তো যোগ করার আগে আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে আমরা 3 দিয়ে আগে গুণ করব। 3 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে মুখ্য কর্ণ বরাবর চেঞ্জ হবে, কারণ বাকি সবগুলা ভুক্তি 0, আর এখানে হবে 0 0 3। এবার আমরা শুধু যোগ করব। তাহলে এর সাথে 3 যদি যোগ করি তাহলে হবে 4, 2 এর সাথে 0 যোগ করলে 2, 3 এর সাথে 0 যোগ করলে 3, এখানে হবে 4, -1 এর সাথে 3 যোগ করলে 2, 2 এর সাথে 0 যোগ করলে 2, 0 এর সাথে 0 যোগ করলে 0, 1 এর সাথে 0 যোগ করলে 1, -5 এর সাথে 3 আমরা যদি যোগ করি তাহলে আসবে -2। অর্থাৎ আমাদের 7 নাম্বারটার আনসার হবে গ নাম্বারটা, 4 2 3 4 2 2 0 1 -2। তো এবার আমরা 8 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো 8 নম্বর প্রশ্নটিতে 2/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং তার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলা হয়েছে। 2/2 অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্স ম্যাট্রিক্স বের করা কিন্তু খুবই সহজ, এবং এটার জন্য একটা ফর্মুলা আছে, শর্টকাট ফর্মুলা, আমরা ওইটাই লিখব। তাহলে 8 নম্বর প্রশ্নটিতে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলা হয়েছে। তো এটা করার জন্য আমাদেরকে যে দুইটা লাইন মনে রাখা লাগবে, এটা হচ্ছে মুখ্য কর্ণ বরাবর যারা থাকবে তাদের আমরা স্থান পরিবর্তন করব।
আর গৌণ কর্ণ বরাবর যারা থাকবে তাদের আমরা চিহ্ন পরিবর্তন করব। তারপরে নির্ণায়কের মান দ্বারা ভাগ করব। তাহলে আমরা 2x2 অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো। তো আমরা এটা দিয়ে নির্ণয় করছি এ ইনভার্স। তাহলে ইনভার্স হবে ইকুয়ালস টু, উপরে হবে মুখ্য কর্ণ বরাবর আছে 3 - 1, তাহলে তাদের স্থান পরিবর্তন যদি করি তাহলে এই জায়গায় আসবে -1 আর এই জায়গায় হবে 3। আর গৌণ কর্ণ বরাবর চিহ্ন যদি পরিবর্তন করি তাহলে এটা হবে 2 আর এই জায়গায় হয়ে যাবে -1। এবং নিচে নির্ণায়কের মান দ্বারা ভাগ করব। তাহলে 3 দিয়ে -1কে গুণ করলে -3, 2 দিয়ে -1কে আমরা যদি -2 দিয়ে 1কে যদি গুণ করি -2, কিন্তু নিচে থেকে গুণ করলে একটা এক্সট্রা মাইনাস, তাহলে এটা হবে -3 + 2 অর্থাৎ -1। এবার আমরা মাইনাস দিয়ে যদি ভেতরে সবাইকে গুণ করে দিই তাহলে এটা হবে 1, এটা হবে 1, এটা হবে -2, এটা হবে -3। তাহলে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হবে -1 1 1 এবং -2 -3 অর্থাৎ ক নাম্বারটা। তো 9 নম্বর প্রশ্নটিতে 2 3তম অনুরাশির ভুক্তির অনুরাশির মান নির্ণয় করতে বলেছে। তাহলে এই 2 মানে হচ্ছে সারি এবং 3 মানে হচ্ছে কলাম, অর্থাৎ 2 নম্বর সারি 3 নম্বর কলাম। তাহলে 2 নম্বর সারি হচ্ছে এইটা এবং 3 নম্বর কলাম হচ্ছে এইটা। তাহলে এইগুলা বাদ দিয়ে যা যা আছে তা আমরা যদি লিখি তাহলে হবে 3 2 4 1। এবার আমরা যদি তার নির্ণায়কের মান বের করি, 3 দিয়ে 1কে গুণ করলে 3 আর 4 দুগুণে 8, তাহলে আসবে -5, অর্থাৎ 2 নম্বর সারি 3 নম্বর কলামের অনুরাশি হবে -5। তো এবার আমরা 10 নম্বর প্রশ্নটি সমাধান করব। 10 নম্বর প্রশ্নটিতে নির্ণায়কের মান 0 হলে m এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে এই যে নির্ণায়কটা দেওয়া আছে তার মান নির্ণয় করি। তো আমরা বিস্তার করব, যে কোনো একটা সারি বরাবর করলেও হবে, কলম বরাবর করলেও হবে। আমি আর নির্ণায়কটা লিখছি না, ডিরেক্ট বিস্তার করে দিচ্ছি। আমি সারি বরাবর বিস্তার করব। তাহলে 3 যখন লিখব, 3-এর সারি বাদ কলাম বাদ, এটা দিয়ে এটা গুণ করলে 0 আর এটা দিয়ে এটা গুণ করলে -m। তাহলে 0 -m, তারপর 2 এর চিহ্ন নেগেটিভ, তারপর 2 এর কলাম বাদ সারি বাদ, তাহলে এটা দিয়ে এটা গুণ করলে 0 আর m দিয়ে 4কে গুণ করলে 4m প্লাস 1 যখন লিখব, 1 আগে লিখে নিই। তাহলে 1 এর সারি বাদ কলাম বাদ, তাহলে এটা দিয়ে এটা গুণ করলে -1, এটা দিয়ে এটা গুণ করলে -8। তাহলে -1 মানে -8 = 0। যেহেতু নির্ণায়কের মান 0 বলা ছিল, এটা দিয়ে এটা গুণ করলে -3m, -7 প্লাস 8m -9 = 0, বা 5m = 9। তাহলে m হবে 9/5, অর্থাৎ ঘ নাম্বারটা হবে আমাদের 10 নাম্বারটার উত্তর। তো এবার আমরা 11 নম্বর প্রশ্নটা সমাধান করব। 11 নম্বর প্রশ্নে কি এর মান কত হলে দুইটা সরলরেখা দেওয়া আছে পরস্পর লম্ব হবে। দুইটা সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের ঢাল দ্বয়ের গুণফল -1 হবে। তাহলে আমরা 1 নং রেখার ঢাল বের করব। আমরা কিন্তু ঢাল বের করার একটা শর্টকাট ফর্মুলা শিখেছিলাম, এটা হচ্ছে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। যদি সমীকরণটা ax + by + c = 0 এই আকৃতিতে থাকে, অথবা আমরা এটাকে y = mx + c এই আকৃতিতে নিয়ে যেয়েও ঢাল বের করতে পারি। তাহলে m1 এটার ঢাল কত হবে, -x এর সহগ, তাহলে হবে -4 আর y এর সহগ দেওয়া আছে -1, তাহলে m1 হবে 4। এবার আমরা যদি m2 বের করি, তাহলে m2 ঠিক সেম ভাবে -x এর সহগ মাইনাস আগে দিয়ে নিলাম। তাহলে x এর সহগ হচ্ছে 2 এবং y এর সহগ হচ্ছে k, অর্থাৎ 2/k। তাহলে আমরা বলবো m1 এবং m2 আমরা যদি গুণ করি তাহলে -1 হবে। m1 হচ্ছে 4 আর m2 হচ্ছে -2/k = 1 -1। এবার উভয় পক্ষ থেকে আমরা যদি মাইনাস মাইনাস সরিয়ে দিই, তাহলে 4 দুগুণে 8 মানে 8/k = 1। তাহলে আর গুণন যদি করি তাহলে k = কত আসবে, 8, অর্থাৎ 11 নম্বরটার উত্তর হবে ক নাম্বারটা, অর্থাৎ 11-র ক হচ্ছে আমাদের সঠিক আনসার। এবার আমরা 12 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো 12 নম্বর প্রশ্নটি একটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন এবং সরলরেখা থেকে প্রশ্নটি দেওয়া হয়েছে। বলা হয়েছে দুইটা বিন্দু দেওয়া আছে এবং এবি রেখার y অক্ষের ছেদবিন্দু বের করতে বলেছে এবং এবি রেখার লম্ব রেখার ঢাল, অতঃপর এবিকে বাহু ধরে
অঙ্কিত বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা একে একে সবগুলাই সলভ করব। আগে আমরা 1 নম্বর অপশনটা চেক করি যে ঠিক আছে নাকি। এবি রেখার ওয়াই অক্ষের ছেদবিন্দু। তো এটা করার জন্য আমরা আগে এবি রেখার সমীকরণটা বের করে নিই। দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে সমীকরণ বের করার সূত্র হচ্ছে x মাইনাস x1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়ালস টু y মাইনাস y1 y1 মাইনাস y2। এবার আমরা যদি আর গুণন করি তাহলে হবে x প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 4 ইকুয়ালস টু y মাইনাস 2 ডিভাইডেড বাই 1। এবার আমরা আর গুণন করব, তাহলে 1 দিয়ে আমরা যদি x প্লাস 1কে গুণ করি তাহলে x প্লাস 1ই হবে, আর এটা দিয়ে গুণ করলে মাইনাস 4y মাইনাস মাইনাসে প্লাস 8। এবার সবগুলাকে এক পাশে নিয়ে আসি, তাহলে x প্লাস 4y প্লাস 1 মাইনাস 8 ইকুয়ালস টু 0, বা x প্লাস 4y মাইনাস 7 এই পাশে নিলে প্লাস 7 হবে। এবার এটাকে আমরা ছেদক আকৃতিতে নিয়ে যাব। ছেদক আকৃতি কীরকম ছিল, x বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তাহলে আমাদের ডান পাশে 1 বানাতে হবে, এই কারণে আমরা 7 দ্বারা ভাগ করলাম উভয় পক্ষে। তাহলে x বাই 7 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 7 বাই 4 ইকুয়ালস টু 1। তাহলে x অক্ষকে ছেদ করে 7,0 বিন্দুতে এবং এটা y অক্ষকে ছেদ করে 0,7/4 বিন্দুতে। আমাদের y অক্ষকে কত বিন্দুতে ছেদ করে সেটি দেওয়া ছিল 0,7/4, অর্থাৎ এটা সঠিক। এবার আমরা 2 নম্বরটা দেখব, অর্থাৎ এবি রেখার উপর লম্ব রেখার ঢাল 4 নাকি এটা চেক করব। তাহলে আমরা আগে এবি রেখার ঢালটা বের করি। দুইটা বিন্দু দেওয়া থাকলে খুব সহজেই কিন্তু ঢাল বের করা যায়। সেটি হচ্ছে y এর পরিবর্তন ডিভাইডেড বাই x এর পরিবর্তন। তাহলে y এর পরিবর্তন কত হবে, 2 মাইনাস 1, এবং x এর পরিবর্তন হবে -1 -3। এটা আসবে -1/4। এই -4 এর মাইনাসটা উপরে দিলাম। তো এবার আমরা যেই রেখার ঢাল বের করতে চাই ওই রেখার ঢালটাকে আমরা m ধরে নিচ্ছি। তাহলে m এর সাথে আমরা যদি এবি রেখার ঢাল গুণ করি তাহলে গুণফলটা কিন্তু আমরা জানি যে -1 হবে। এইবার m এটা আমরা বের করতে চাই, আর এবি রেখার ঢাল তো আমরা পেয়েছিলাম -1/4, সেটা বসিয়ে দিলাম। উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস যদি সরিয়ে দেই তাহলে লেখা যায় m/4 ইকুয়ালস টু 1, বা m ইকুয়ালস টু 4 অক্ষে 4। অর্থাৎ এবি এর লম্ব রেখার ঢালও কিন্তু 4। তাহলে 2 নম্বর অপশনটাও সঠিক। এবার আমরা 3 নম্বর অপশনটা চেক করব, যে এবি কে বাহু ধরে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল 17 বর্গ একক কিনা। তো এটা করার জন্য আগে আমাদের এবি বাহু দরকার হবে। তারপর এবি বাহুকে আমরা যদি স্কোয়ার করি তাহলেই কিন্তু বর্গের ক্ষেত্রফল চলে আসবে। তাহলে ওই যে আমরা যে 9, 10 ফর্মুলা পড়েছিলাম, x1 মাইনাস x2 হোল স্কোয়ার y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে এটা কত আসবে, 3 আর 1 4, 4 এর যদি আমরা স্কোয়ার করি তাহলে এই জায়গায় হবে 16, 2 থেকে 1 গেলে 1, 1 এর স্কোয়ার করলে আসবে 1। তাহলে 17 আসবে আমাদের একটা বাহুর দৈর্ঘ্য। বর্গের একটা বাহুর দৈর্ঘ্য যদি √17 হয় তাহলে তার ক্ষেত্রফল হবে এবি স্কোয়ার, অর্থাৎ √17 তার স্কোয়ার অর্থাৎ 17। তাহলে 3 নম্বর অপশনটিও কিন্তু সঠিক। তো 13 নম্বর প্রশ্নের মূল বিন্দু হতে এবি এর লম্ব দূরত্ব নির্ণয় করতে বলেছে। সেটা করার জন্য আমাদেরকে একটা সূত্র জানা লাগবে, সেটি হচ্ছে x1 y1 বিন্দু হতে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 এত রেখার লম্ব দূরত্ব বের করার ফর্মুলা d ইকুয়ালস টু x এর জায়গায় বসাবো x1 এবং y এর জায়গায় বসাবো y1 প্লাস c ডিভাইডেড বাই নিচে হবে x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার, এখানে মডুলাস। তো এই সূত্র দিয়ে আমরা খুব সহজেই মূলবিন্দু হতে এবি এর লম্ব দূরত্ব নির্ণয় করতে পারি। তাহলে এবি এর লম্ব দূরত্ব হবে d ইকুয়ালস টু 5x প্লাস 3y প্লাস 15 ছিল আমাদের সমীকরণ। তাহলে 5x এর জায়গায় বসাবো 0, যেহেতু মূলবিন্দু ছিল, অর্থাৎ x এর মানও 0, y এর মানও 0, প্লাস 15 ডিভাইডেড বাই নিচে হবে √x এর সহগের স্কোয়ার অর্থাৎ 5 স্কোয়ার যোগ y এর সহগের স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার। তাহলে 5 × 0 মানে 0, 3 × 0 মানে 0। তাহলে এই জায়গায় আসবে 15, 15 এর মডুলাস 15ই হবে।
5 এর স্কোয়ার 25, 25 আর 9 যদি আমরা যোগ করি তাহলে হবে 34, অর্থাৎ 15 ডিভাইডেড বাই √34, গ নাম্বারটা। এবার আমরা এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করব। এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে আগে এ বিন্দু কত এবং বি বিন্দু কত সেটা জানা থাকা লাগবে। তাই কারণে আমরা আগে এ বিন্দু এবং বি বিন্দু বের করে নেব। এই বিন্দুটা কিন্তু এক্স অক্ষকে ছেদ করে এবং বি বিন্দুটা ওয়াই অক্ষকে ছেদ করে। তাহলে আমরা ছেদক আকৃতির যে সমীকরণটা আছে ওইভাবে যদি নিয়ে যাই, ওই আকৃতিতে যদি নিয়ে যাই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে এবং ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে। তাহলে 5x + 3y + 15 = 0। তাহলে আমরা 15কে ওই পাশে নিয়ে যাই প্রথমে, তাহলে -15। এবার -15 দ্বারা উভয় পক্ষকে ভাগ করব, তাহলে এটা হবে x/-3 এবং y/-5 = 1। তাহলে x অক্ষকে ছেদ করে এই বিন্দুতে এবং এই বিন্দুটা হচ্ছে -3,0 এবং y অক্ষকে ছেদ করে বি বিন্দুতে এবং বি বিন্দুটা হচ্ছে 0,-5। তাহলে এ বি এর মধ্যবিন্দু, দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে এ বি এর মধ্যবিন্দু বা ওই বিন্দুটার মধ্যবিন্দু বের করা খুব ইজি। এটা হচ্ছে এইটা অর্থাৎ x1 এবং এইটা অর্থাৎ x2, তাকে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করব। অনুরূপে y1 এবং y2কেও যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা মধ্যবিন্দু পেয়ে যাব। তাহলে মধ্যবিন্দু হবে -3 + 0 / 2, 0 - 5 / 2। এটাই হচ্ছে আমাদের মধ্যবিন্দু, অর্থাৎ -3/2 - 5/2। তাহলে আমাদের উত্তর হবে -3/2 - 5/2, অর্থাৎ খ নাম্বার। পরবর্তী প্রশ্নটিতে একটা বিন্দু থেকে একটা বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তো এটা আমরা যেভাবে করব, এটা করার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এরকম যে এই বিন্দুর যেটা দেওয়া আছে x এর জায়গায় বসাবো -2, y এর জায়গায় বসাবো -1, তারপরে আমরা রুট করে দেব, তাহলেই স্পর্শকের দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য হবে x এর জায়গায় বসাবো -2, y এর জায়গায় বসাবো -1, তারপরে -6, x এর জায়গায় বসাবো -2, তারপরে +2y, y এর জায়গায় বসাবো -1 + 5। এবার আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটার উত্তর আসবে হচ্ছে 2√5 একক, অর্থাৎ 15-র আনসার হবে খ নাম্বারটা। এবার আমরা 16 নম্বরটা সমাধান করব। তো 16 নম্বর প্রশ্নে একটা কেন্দ্র দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং x অক্ষকে স্পর্শ করে। আমরা মনে রাখবো যে কোনো বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি। x অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি এবং y অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজ। তাহলে আমাদের কিন্তু কেন্দ্র দেওয়াই আছে -2, 4, আর আমরা ব্যাসার্ধ বের করে নিব। তাহলেই কিন্তু খুব ইজিলি এই যে এই সমীকরণের সাহায্যে x - h² y - k² r², খুব সহজেই কিন্তু বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে পারবো। এখানে h এবং k হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং r হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের কেন্দ্র তো দেওয়াই আছে -2, তাহলে মাইনাসে প্লাস, আর y মাইনাস এই জায়গায় হবে 4 এবং বৃত্তের ব্যাসার্ধটা কত হবে, যেহেতু x অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির সমান, অর্থাৎ 4। তাহলে এখানে হবে 4² এবার আমরা ক্যালকুলেশন করলেই কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। তাহলে x² 2ab, তাহলে 4x + 4 + y² -8y + 16 = 16। এই 16 কাটা যাবে। এবার আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে x² + y² + 4x - 8y + 4 = 0, অর্থাৎ 16 নম্বরটার সঠিক উত্তর হবে ক নাম্বারটা। তো এবার আমরা 17 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো 17 নম্বর প্রশ্নটিতে এ বিজয়ের সমীকরণ বের করতে বলা হয়েছে এবং বলেছে যে সি হচ্ছে এ বিজয়ের মধ্যবিন্দু। যেহেতু সি এ বিজয়ের মধ্যবিন্দু, তার মানে ওসি হচ্ছে এ বিজয়ের উপর লম্ব। তা আমরা প্রথমে ওসি রেখার সমীকরণ বের করব, তারপরে লম্ব রেখার সমীকরণের সাহায্যে কিন্তু
এবি রেখার সমীকরণ বের করতে পারবো। তাহলে ওসি রেখার সমীকরণ বিন্দু দেওয়া আছে 0 0 এবং -1 এবং 2। তাহলে ওসি রেখার সমীকরণ হবে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়ালস টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এবার আমরা যদি আর গুণন করি তাহলে এখানে হবে -2x ইকুয়ালস টু y। এবার -2xটা এই পাশে যদি নিয়ে আসি তাহলে সে প্লাস হয়ে যাবে এবং এই পাশে 0 থাকবে। তাহলে এইটাই হচ্ছে ওসি রেখার সমীকরণ, কিন্তু আমাদের লাগবে হচ্ছে এবি রেখার সমীকরণ। তাহলে আমরা ধরি এবি রেখার সমীকরণ হবে, লম্ব রেখার সমীকরণ বের করার নিয়মটা হচ্ছে x এর সহগ এবং y এর সহগ ইন্টারচেঞ্জ হবে এবং মাঝখানের চিহ্নটা চেঞ্জ হবে। তাহলে x এর সহগ আছে 2 এবং y এর সহগ আছে 1, এই y এর সহগ 1 আসবে x এর এই জায়গায় এবং x এর সহগ 2 যাবে y এর এই জায়গায় এবং মাঝখানের চিহ্ন হবে নেগেটিভ, প্লাস একটা ধ্রুবক আসবে কে। এবার কে এর মান বের করতে পারলেই আমরা এবি রেখার সমীকরণ বের করতে পারবো। তো এবি রেখার উপর আমরা কিন্তু একটা বিন্দু জানি, বিন্দুটা হচ্ছে -1,2। তাহলে এবি রেখাটা -1,2 বিন্দু দ্বারা সিদ্ধ হবে। তো আমরা এখন যদি সিদ্ধ করি তাহলে x এর জায়গায় বসাবো -1 আর y এর জায়গায় বসাবো 2 প্লাস k ইকুয়ালস টু 0, বা 2 দুগুণে 4 -4 আর -1 তাহলে -5। -5কে আমরা যদি ডান পাশে পক্ষান্তর করি তাহলে হবে +5। তো তাহলে কি এর মান পেলাম আমরা +5। তাহলে x মাইনাস 2y প্লাস 5 ইকুয়ালস টু 0, অর্থাৎ এবি এর সমীকরণটা হবে x মাইনাস 2y প্লাস 5, অর্থাৎ ঘ নাম্বারটা। এবার আমরা 18 নম্বর প্রশ্নটা সমাধান করব। এবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তো আমাদের কাছে কিন্তু OA রেখার দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, এবং OC রেখার দৈর্ঘ্য দেওয়া নেই, কিন্তু আমরা বের করতে পারবো দূরত্বের ফর্মুলা দিয়ে। অতঃপর আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে AC বের করতে পারবো। AC কে 2 দ্বারা গুণ করলেই কিন্তু AB পাওয়া যাবে। তাহলে আমরা প্রথমে AC বের করে নিই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। তো AC এর আগে আমরা OC বের করে নিই। তাহলে OC হবে √0 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে 2 এর স্কোয়ার 4, 4 আর 1 5, অর্থাৎ √5 একক হবে OC এর মান। এবার আমরা AC বের করব পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। তাহলে OAC ত্রিভুজ হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লেখা যায় OA স্কোয়ার ইকুয়ালস টু OC স্কোয়ার যোগ AC স্কোয়ার। কিন্তু আমাদের লাগবে হচ্ছে AC এর মান। তাহলে AC স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি OA স্কোয়ার মাইনাস OC স্কোয়ার। তাহলে OA স্কোয়ারের মান হচ্ছে 5 বৃত্তের ব্যাসার্ধ এবং OC এর মান হচ্ছে √5 তার স্কোয়ার। তাহলে 5 এর স্কোয়ার 25 আর √5 স্কোয়ার মানে 5। 25 থেকে আমরা যদি 5 বাদ দিই তাহলে আসবে 20। তাহলে AC এর মান হবে √20। কিন্তু আমাদের লাগবে হচ্ছে AB এর মান। তাহলে AB হবে ওই যে AC এর মান তাকে 2 দ্বারা গুণ করব। √20 মানে কিন্তু 4 × 5, এটাকে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে 4 রুট মুক্ত হলে হবে 2 আর এই জায়গায় থাকবে √5 আর এই জায়গায় 2, তাহলে 2 দুগুণে 4 আর এই জায়গায় √5। তাহলে এই বিজয়ের দৈর্ঘ্য হবে 4√5, অর্থাৎ ক নাম্বারটা। তো এবার আমরা 19 নম্বর প্রশ্নটা সমাধান করব। তো 19 নম্বর প্রশ্নটা ত্রিকোণমিতি থেকে করা হয়েছে এবং এটা একটা বহুপদী সমুক্তিসূচক প্রশ্ন, অর্থাৎ আমরা 3টা অপশন চেক করে দেখব যে কোন কোন অপশনটা সঠিক এবং কোন কোন অপশন ভুল। তো আমরা শুরু করি। তার আগে আমরা এখানে একটা শর্ত দেওয়া আছে, কোয়াড্রেন্ট একটা হিসাব আছে কোয়াড্রেন্টের, আমরা ওইটা একটু দেখে নিই। পাই অর্থাৎ 180-র চেয়ে বড় হবে থিটাটা এবং 3π/2 270-এর চেয়ে ছোট হবে, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে কিন্তু কট পজিটিভ, অর্থাৎ ঠিক আছে। কট থিটার মান দেওয়া আছে হচ্ছে 4/3। এবার আমরা ত্রিভুজ অঙ্কন করলেই কিন্তু বাকি সবগুলা অনুপাত বের করতে পারবো। কট মানে কি? ট্যান মানে হচ্ছে ভূমি বাই লম্ব, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে 4 এবং লম্ব হচ্ছে 3। পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলে এটা আসবে 5। এবার আমরা যদি এখান থেকে সাইন থিটা বের করি তাহলে সাইন থিটা ইকুয়াল টু হবে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 3/5। অনেকের মনে হতে পারে যে 1 নম্বর অপশনটা সঠিক, কিন্তু আসলে না, কারণ আমাদের কোয়াড্রেন্ট চেক করে দেখতে হবে। যেমন এই সাইন থিটার মান কিন্তু আমরা আগেই দেখেছি যে থিটাটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে কিন্তু সাইন থিটা নেগেটিভ, অর্থাৎ 1 নম্বর অপশনটি কিন্তু সঠিক না, কারণ 1 নম্বর অপশনটিতে সাইন থিটার মান পজিটিভ দেওয়া আছে। এটা কিন্তু হবে -3/5। যেহেতু 1 নম্বর অপশনটা ভুল
এবার আমার 2 আর 3 নম্বর অপশন চেক করার কোনো দরকার নাই, কারণ অপশনগুলো এমনভাবে দেওয়া আছে যে 2 আর 3 সঠিক হবে। যেমন এই জায়গায় 1 নম্বর অপশন আছে, এটা ভুল। এই জায়গায় 1 নম্বর অপশন আছে, এটা ভুল। এই জায়গায় 1 নম্বর অপশন আছে, এটা ভুল। তাহলে বাকি থাকে খ নাম্বারটা সঠিক। তারপরে তোমরা কেউ চাইলে এটা চেক করে দেখতে পারো, আমি আর চেক করে দিচ্ছি না। এবার আমরা 20 নম্বর প্রশ্নটা সমাধান করব। 20 নম্বর প্রশ্নে 1 মাইনাস টেন স্কোয়ার π/4 প্লাস এক্স এবং 1 প্লাস টেন স্কোয়ার π/4 প্লাস এক্স এটার মান বের করতে বলা হয়েছে। আমরা কিন্তু এরকম একটা সূত্র পড়েছিলাম cos 2 এর। cos 2 এর সূত্র ছিল 1 মাইনাস টেন স্কোয়ারে ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ারে। তাহলে আমরা এটা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখবো 1 মাইনাস টেন স্কোয়ারে 1 প্লাস টেন স্কোয়ারে এই ফর্মুলাতে আছে। তাহলে cos 2a অর্থাৎ অ্যাঙ্গেলের সাথে 2 গুণ হবে, তাহলে এটা হবে 2 ইন্টু π/4 প্লাস এক্সকে গুণ করলে হবে 2x। তাহলে 2 আর 4 যে আমরা যদি কাটি তাহলে হবে cos π/2 প্লাস 2x। তো cos π/2 প্লাস যেহেতু আছে তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে হবে 90 এর চেয়ে বড়। তাহলে আমরা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা আগে নেগেটিভ চিহ্ন দিব, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে cos কিন্তু নেগেটিভ। আর যেহেতু বিজোড় সংখ্যক গুণিতক আছে n এর মান 1, তাহলে cos হয়ে যাবে sin, তাহলে মাইনাস sin twice x, অর্থাৎ 20 এর উত্তর হবে গ নাম্বারটা। তো এবার আমরা 21 নম্বর প্রশ্নটি সমাধান করব। 21 নম্বর প্রশ্নটি করার জন্য আমাদেরকে ত্রিভুজের সাইন সূত্র জানা লাগবে। ত্রিভুজের সাইন সূত্র হচ্ছে a ডিভাইডেড বাই সাইন a ইকুয়ালস টু b ডিভাইডেড বাই সাইন b ইকুয়ালস টু c ডিভাইডেড বাই সাইন c ইকুয়ালস টু 2r। আমরা দ্বিতীয় এবং তৃতীয় অংশ নিয়ে কাজ করব, কারণ আমাদের b বাহুর মান দেওয়া আছে 3√3 আর b কোণের মান দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি। c বাহুটা আমাদের বের করতে হবে এবং c কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি। এবার আমরা যদি আর গুণন করি তাহলে হবে c ইন্টু সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু 3√3 সাইন 30 ডিগ্রি, বা c ইকুয়ালস টু হবে 3√3 সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 60 ডিগ্রি। তাই আমরা যদি ক্যালকুলেটারে এটার মান উঠাই তাহলে আসবে হচ্ছে 3 একক, অর্থাৎ 21 নম্বরটার উত্তর হবে ঘ। আমরা 22 নম্বরটা করব। 22 নম্বরটা করার জন্য আমাদেরকে সাইন a প্লাস b এর সূত্র জানা থাকা লাগবে। সাইন a প্লাস b এর সূত্র ছিল সাইন a cos b প্লাস cos a সাইন b। সাইন a cos b প্লাস cos a সাইন b। আর সাইন a মাইনাস b এর সূত্র ছিল সাইন a cos b মাইনাস cos a সাইন b। তো এবার আমরা প্রশ্নটি সমাধান করব। তাহলে সাইন a মাইনাস 30 ডিগ্রি যোগ সাইন 150 ডিগ্রি প্লাস a, এটার মান বের করতে বলা হয়েছে। তাহলে সাইন a মাইনাস b মানে হচ্ছে সাইন a cos b মাইনাস cos a সাইন b, এবং সাইন a প্লাস b মানে হচ্ছে সাইন a cos b প্লাস cos a সাইন b। এবার আমরা মান বসিয়ে দিব। তাহলে সাইন a cos 30 ডিগ্রি মান হাফ আমরা বসালাম, cos a সাইন 30 ডিগ্রি মান cos 30 ডিগ্রি মান √3/2 আমরা বসালাম, এবং সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। তারপরে প্লাস সাইন 150 ডিগ্রি, সাইন 150 ডিগ্রির মান আমরা যদি ক্যালকুলেটারে বের করি তাহলে আসবে হাফ cos a প্লাস cos 150 ডিগ্রি। cos 150 ডিগ্রির মান আমরা যদি ক্যালকুলেটারে বের করি তাহলে আসবে মাইনাস √3/2 তার সাথে সাইন a। তাহলে মাইনাস √3/2 সাইন a, আর এই যে প্লাসে √3/2 সাইন a, হাফ cos a মাইনাসের এবং হাফ cos a প্লাসের কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে এটার উত্তর আসবে 0, অর্থাৎ ক নাম্বারটা হবে আমাদের 22-এর সঠিক আনসার। তো 23 নম্বর প্রশ্নটিতে লিমিট থেকে প্রশ্ন করা হয়েছে। তো আমরা লিমিটের অঙ্কগুলা এল হসপিটাল রুল দিয়ে সমাধান করব। এল হসপিটাল রুলটা হচ্ছে এরকম, আমরা ডিফারেন্সিয়েশন করতে থাকবো উপরে নিচে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমাদের অনির্ণয় আকৃতিটা দূর হচ্ছে। আমি আর লিমিট লিখবো না পরের লাইনগুলোতে। তাহলে 1কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে 0, এবং cos x কে করলে হবে
মাইনাসের সাইন এক্স, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর এক্স স্কোয়ার করবেন 2x হবে। এখনও কিন্তু এক্স এর মান 0 বসানো যায় না, তাহলে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। সাইন এক্সকে করলে হবে কজ এক্স এবং 2xকে করলে হবে 2। এবার কিন্তু এক্স এর মান 2 বসানো যায়, এক্স এর মান 0 বসানো যায়। এক্স এর মান যদি 0 বসাই তাহলে কজ 0 ডিগ্রি ডিভাইডেড বাই 2, কজ 0 ডিগ্রির মান কিন্তু 1, তাহলে এটার উত্তর আসবে 1/2, অর্থাৎ খ নাম্বার। এবার আমরা 24 নম্বর প্রশ্নটা সমাধান করব। 24 নম্বর প্রশ্নে আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে cos 1/x এর। তাহলে cos 1/x বা cos x কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে মাইনাস সাইন x, কিন্তু x এর জায়গায় আছে 1/x, 1/x মানে x ইনভার্স 1, তাহলে x ইনভার্স 1 কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে পাওয়ার নিচে নামবে এবং x এর পাওয়ার 1 কমবে। তাহলে আমরা লিখতে পারি মাইনাস সাইন 1/x ইন্টু মাইনাস 1, আর x ইনভার্স 2 কে লেখা যায় 1/x স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে উত্তর হবে সাইন 1/x ইন্টু 1/x স্কোয়ার, অর্থাৎ গ নাম্বারটা। তাহলে 24-এর উত্তর হবে গ নাম্বার। এবার আমরা আমাদের লাস্ট প্রশ্ন 25 নাম্বারটা সমাধান করব। তো 25 নাম্বার প্রশ্নটিতে স্পর্শকের ঢাল বের করতে বলা হয়েছে 2-1 বিন্দুতে। তাহলে আমরা আমাদের যেই ফাংশনটা দেওয়া আছে ওই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে আমরা ওই ফাংশনের ঢাল পাবো। কিন্তু আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছিল 2-1 বিন্দুতে, অতঃপর আমরা ওই ফাংশনে 2-1 বিন্দুটা বসিয়ে দেব। তাহলে আমরা ধরে নিচ্ছি y = হচ্ছে x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে হবে dy dx, এক্স স্কোয়ারকে করলে হবে 2x এবং এক্সকে করলে হবে 1। তাহলে এবার আমরা যদি 2-1 বিন্দুটা বসিয়ে দিই তাহলে 2 ইন্টু এক্স এর জায়গায় হবে 2 আর y এর জায়গায় হবে -1, y নাই, এখানে y বসানোর দরকার নেই। তাহলে 2 দুগুণে 4, 4 থেকে 1 গেলে হবে 3, অর্থাৎ 2-1 বিন্দুতে x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 বক্ররেখার ঢাল হবে 3। ধন্যবাদ সবাইকে।